থামুন আপনি। পরে আর কথা রাখেন না। ঈশান ব্যস্ত হাতটা থেমে যায় শার্টের বোতামের উপর। বা হাতের উপর ভর রেখে আধশোয়া হয়ে আছে ছেলেটা। বলিষ্ঠ শরীরের নিচে গুটি গুটি মেরে আছে তিতির। ঈশানের টান টান করে রাখা ললাটে মাঝের বেশ কয়েকটা ভাঁজ দৃশ্যমান হয়ে এলো। তিতিরের ভয়ের তো মুখপানে অনিমেষ তাকিয়ে ঈশান হাসকি কণ্ঠে শুধালো, একই রাতে অসহ্য লাগছে আমার? আদরে হবে আদুরে, নমনীয়। আপনার ক্ষেত্রে কি তাই হয়? ঈশানের ভারী শরীরে সে তিতিরের উপর সামান্য একটু ভার চাপতে ছটফট করে উঠল তিতির। ঈশান একই স্বরে জিজ্ঞাসা করলো, তার মানে বলতে চাচ্ছিস ভালো লাগেনি আমার স্পর্শ? তিতির ব্যস্ত হয়ে ঈশানের কথা জবাব দিল, উতলা কণ্ঠে বলল, তা কখন বললাম? তাহলে? তিতির ঠোঁট কামড়ে ঘাড় বাঁকায় অন্যদিকে। মিনমিন কণ্ঠ বলে, জ্বর এসে গিয়েছিল আমার। শরীর ব্যথায় নড়তে চড়তে পারছি না দুদিন যাবৎ। গায়ে পানি পড়লে জ্বলে যাচ্ছে। ঈশান তিতিরের উপর থেকে সরে এসে খানিকটা দূরত্ব বাড়ায়। ঝিনঝিন করছে সব অঙ্গ প্রত্যঙ্গ। অশান্ত লাগছে নিজেকে। সিলিং ফ্যানের শো শো শব্দ হচ্ছে। দরজা জানলা বন্ধ একেবারে। মেয়েটার সম্মতি ছাড়া কখনোই জোর করা সম্ভব নয় তার। তিথির এখনও রেগে আছে কিনা সেটা বোঝা যাচ্ছে না রক্তিম মুখটা দেখে। ঈশান এবারে নিজের চিরাচরিত রাশভারী কণ্ঠে শুধালো, কাছে আসবো না আর এটা চাস? এতটা কষ্ট দিয়ে ফেলেছি, সরে যাবো? হুম, থেমে যাব? কথাটা বলতে বলতে তিতিরের উপর থেকে সরে গেল ঈশান। ডান হাতের শার্টের খোলা বোতামগুলো পুনরায় আটকানো পায়তারা করছে। তিতির হুড়মুড়িয়ে হাতে ভর করে উঁচু হয়ে খানিকটা দু হাতে রাজ্যের ব্যাকুলতা দেখতে পাচ্ছে ঈশান। ঈশানের কথার জবাব দেয় তিতির, না সেটা কখন বললাম? আপনি তো রেগে যাচ্ছেন। জোরে জোরে শ্বাস ফেলে ঈশান। কপালের শিরাগুলো ফুলে ফেঁপে উঠছে, দপদপ করছে সেসব। তিতির স্পষ্ট খেয়াল করলো তা। দু ফোঁটা ঘাম গড়িয়ে পড়ল উঁচু হয়ে থাকা সেই শিরায় স্পর্শ করে। তিতির শান্ত কণ্ঠে বলল, ঘরে আসি, ফ্যান দুটো চলছে, ঘামছেন কেন? ঈশান উত্তর দেয় না। কেন ঘামছে জানে না মেয়েটা? এটা এই প্রশ্ন করার মতো অবুঝ একটা মেয়ে। ঈশান হাতের তালুতে ঘাম মুছতে মুছতে গম্ভীর করে বলল, কেন সেটা ভাব তুই। জেলাসিটা আমি কিন্তু আপনা থেকে শিখেছি। তিতিরের মুখ জুড়ে বাঁকা হাসি খেলে গেল। খোলা কোমর ছড়ানো একরাশ কালো চুল উড়ছে এদিক সেদিক। ওড়না সরিয়ে ফেলার কারণে উন্মুক্ত উপরে কালশিটে পড়া দাগগুলো জ্বলজ্বল করছে। মেয়েটা ফাজিল। দু হাঁটু ভাঁজ করে বসে আছে, মৃদু হেসে যাচ্ছে। তার দিকে ব্যঙ্গ হচ্ছে বুঝি? ঈশান ভুরু কুচকে বলল, সেটা কিভাবে? সেটা এখন আপনি ভাবুন বসে বসে। ঈশান হঠাৎ চোখে তাকায় তিতিরের দিকে। তার কথায় তাকে পেঁচানো হচ্ছে। এখন এসব আলাপ জমছে না তিতির, যা চাই সেটা দিবি কি না? না হলে? ভুরু জোড়া নাচায় তিতির। না হলে জোর করবেন? তোর সম্মতি ছাড়া কখনোই আমি তোকে স্পর্শ করবো না, সেটা তোর এতদিনে বুঝে যাওয়া উচিত। তিতির জানে সেটা প্রথমবার হোক বা হাজারবার। ঈশানের উন্মাদনায় গা ভাসানোর আগ মুহূর্তে হলো অনুমতি চেয়ে নেবে তিতিরের কাছ থেকে। তিতির মুগ্ধ হাসে মনে মনে, নরম কণ্ঠে শুধায়, সবসময় আমি চাইবো কি করে? রেগে থাকলে তখন রাগ ভাঙাতেও আদর দেবেন না? ঈশানের মুখটা জল জল করে উঠল যেন। তিতির পুনরায় শুধল, এই যে এখন যেমন রেগে আছি কিন্তু আপনাকে কাছেও চাচ্ছি, এটা আজ না হয় মুখে চেয়ে নিলাম। এরপর থেকে আপনি আমার মন বুঝে কাছে আসবেন, আর মুখে কিন্তু বলবো না। কি করলে রাগ ভাঙবে? তিতির যে ঈশানের কাছে যাওয়ার পারমিশন দিল সেটা বুঝতে সম্ভবত 2 মিনিটও সময় লাগলো ঈশানের। বোঝা মাত্র এক টানে খুলে ফেলল শার্টের বোতামগুলো। টপ টপ করে শব্দে ছিটকে পড়লো দুদিকে দু একটা বোতাম তিতির বিছানায় মিশিয়ে। বিনা বাক্যে তিতিরের কালশিটে হয়ে থাকা দাগগুলোর উপর পুনরায় ঠোঁট দাবিয়ে হাচকিস্বরে প্রশ্ন ছুড়ল, সেই তো নিজেও কাছে শেষ আমার মতো করে, অযথা টাল বাহানা করে ঘাম ছুটিয়ে দিস। এখন সেদিনের মতো আবার উন্মাদ করে মাঝপথে থেমে যাই? আমার আদর চেয়ে কাঁদবি, আমি কাঁদাবো সেটা করি? তিতির ঠোঁট উল্টায়। তিতির করে কাঁপছে ঠোঁট, চোখ। ঈশান মুখ তুলে মুগ্ধ হয়ে দেখে অর্ধাঙ্গিনীর নিখুঁত মুখাবয়ব। জামা গলিয়ে হাতখানা সোজা ছুড়ে দেয় বক্ষচড়ায়। ঘন ঘন শ্বাস ফেলে মুচড়ে উঠে তিতির। ঈশান ফিসেল কণ্ঠে বলে, থেমে যাব, বুঝে শুনে সম্মতি দিস কিন্তু। কষ্ট দেব আজকেও। সাহস করে কষ্টটুকু গ্রহণ না করলে পরের এতটুকু
অনুভব করবি কি করে? তিতির খিচে রাখা চোখ জোড়া খুলল না। দুহাতে ঈশানের কাঁধ পেঁচিয়ে হ্যাঁচকা টানে নিজের কাছে নিয়ে এলো। মেয়েটার ঘন ঘন নিঃশ্বাস শব্দে ঈশানের পুরুষালী শরীর কম্পন ধরছে। তিতির ঈশানের প্রায় সঙ্গে সঙ্গে ভেজা চুমু আঁকলো শব্দ করে। ফিসফিসিয়ে বলল, একবার বলছি থামতে। কাছে এলে আপনি বুঝে শুনে আসবেন। উন্মাদ করলে নিজের পুরোটা সময় উন্মাদনে সাড়া দেবেন। আদর করে শান্ত হবেন, আমাকেও শান্ত করবেন। কাছে এসে মাঝপথে থেমে যাবেন, এরকম দুষ্টু বুদ্ধি কোথা থেকে আমদানি করেছেন? আপনার কষ্ট হয়, তখন আমার কষ্ট হয় না? রাগ ভাঙান আমার, আদর করুন, থামবেন না কিন্তু। হাঁপাতে হাঁপাতে রমণীর ঈশান তৎক্ষণাৎ প্রশ্ন ছিল, কিন্তু তিতির জোরে জোরে শ্বাস নিতে মরিয়া। ঈশানের শক্তপোক্ত হাতের অবদ্ধতায় কথা জড়িয়েছে আবেশে। গুঙ্গিয়ে উঠছে বারবার। ছেলেটাকে গভীর টেনে নিতে নিতে কোনো মতে আওড়ালো, ডোন্ট স্টপ, বাট জাস্ট বি জেন্টাল প্লিজ। দরজায় কড়ানোর শব্দে তিতির যখন নড়ে চড়ে উঠল। বেলা গড়িয়েছে বেশ অনেকটা। খুব বেশি রাত না জেগলেও সকালে উঠতে দেরি করে না সে। চটদৌলতে বিছানা ছাড়া অভ্যাস তার। তবে গত রাতে ঘুমাতে ঘুমাতে এক প্রকার ভোর হয়ে গিয়েছিল বলা চলে। মিট মিট করে তাকালো তিতির। ঈশান বিছানা ছেড়ে বাথরুমে সম্ভবত। নগ্ন শরীর চাদর চেপে উঠে বসতেই চোখ আটকালো ঘড়িতে। 8:30 বাজে। সম্ভবত ব্রেকফাস্টের জন্য ডাকতেছে রাফি অথবা রিশা, রোশনি, কেউ একজন। বাড়ির বড়রা তাদের ডাকাডাকি কমই করে, বিশেষ করে বিয়ের পর থেকে। এটা তিতির বেশ লক্ষ্য করছে। সত্যি তাই। বাহিরে রাফির তীক্ষ্ণ কণ্ঠস্বর শুনতে পাওয়া যাচ্ছে। ওদের স্কুল আছে, ব্রেকফাস্ট টেবিলে দেখা না হলে একেবারে রাতে দেখা হবে। এই কারণে এত হুলস্থুল করে ডেকে তোলে সকলকে। তিতির ঘাড় বাঁকিয়ে জামা কাপড় খুঁজল। বিছানার নিচে অবহেলায় পড়েছে। শেষ রাতের দিকে শাওয়ার নিয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়ার মাথার চুলগুলো কাকের বাসা হয়ে আছে এক প্রকার। অবশেষে বেডটা পূর্ণতা পেল। এক বিবাহিত দম্পতি নিয়ে মাসের পর মাস শান্তশিষ্ট হয়ে পড়ে থাকতে থাকতে বেচারা বোরিং হয়ে গেছিল। বেচারা সম্ভবত মনে মনে গালি দিত আমাকে, বুঝলি তিতির? বউ পাশে রেখে কীভাবে ঘুমিয়েছি এই বেডে সেটা ভেবে। নিচু হয়ে জামাকাপড়গুলো তোলার উদ্বেগ করছিল তিতির। ঈশানের রাশভারী কণ্ঠস্বর শটাং হয়ে বসলো। বুকের উপর দুখানা চাদর টেনে রাখা। সদ্য শাওয়ার নিয়ে বের হয়েছে ছেলেটা। যথারীতি বড্ড অবহেলার সাথে কোমরে তাওয়ালাটা জড়ানো। শরীরটাও ঠিকঠাক মোছেনি। ফর্সা বেসল পেটানো অসংখ্য শরীরে আঁচড়ের দাগ। ফুলে থাকা বুকের পেশির অংশ উপরে রীতিমতো কালশিটে পড়ে গেছে। তিতির লজ্জায় দৃষ্টি সরিয়ে ফেলল। গত রাতে তাণ্ডবের কথা মানসপটে ভেসে উঠতে ঠোঁট কামড়ে চোখ বুজে নিল সে। ঈশান মুগ্ধ হয়ে দেখে আড়ষ্ট হয়ে থ মেরে বসে থাকা মেয়েটাকে। তিতির রাঙিয়ে উঠেছে এর মধ্যে। অসভ্য লোকের অসভ্য কথা। জবাব দিল না সে। জামা কাপড়গুলো চাদরের নিচে নিতে ঈশান পুনরায় বলে উঠল, বেচারা বেডটাও সন্তুষ্ট, বুঝলি? এতগুলো দিন পর বউকে কাছে ডাকলাম, আর ভুলভাল জায়গায় নয় কিন্তু। একদম আদর্শ দম্পতির মতো নিজ বাড়িতে, নিজ ঘরে, নিজ বিছানায়। ওর একটু অ্যাডভেঞ্চার হলো। প্রথম অ্যাডভেঞ্চার। তিতির হাতের বালিশখানা ছুড়ে দিল ঈশানের দিকে। দুর্বল হাতের গতি বিছানার কোনা অবধি সীমিত রইল। বালিশটা মেঝে অবধি পৌঁছাল না। ঈশান শব্দ করে হেসে ফেলল। দু কদম এগিয়ে এসে তিতিরের কানে আসতে মেয়েটা সরে গেল খানিকটা। ঈশান হাসকি স্বরে বলল, বউটার কি ঘুম ভালো হলো? তিতির বিড়বিড় করে বলল, এই জীবনে মনে নিজের হাতে ঘুমের ঘরে তালা ঝুলেছি, সেটা বুঝতে কি আর বাকি থাকার কথা? তাও ঠিক। একই যুক্তি আমারও। অসভ্য সভ্য স্বামী কপালে তোর ছিল না, এটা মানতে শেখ। আপনি বেঈমান। কি করলাম? জেন্টাল থাকতে পারিনি, সেটাই আমার দোষ? তুই তো বললি যাই হয়ে যাক মাঝপথে না থামতে। লজ্জায় বিরক্তিতে আড়ষ্ট হয়ে তিতির ছুটে পালিয়ে যেতে পারলে বাঁচে। ঈশান অশ্লীল হাসলো। হাসকি গলে বলল, একটা বিষয় খেয়াল করলাম জানিস, আমি যখন আদর করি তখন তোর মধ্যে কোনো লাজুকতা টের পাই না। তখন তো নিজেও উন্মাদনায় সায় দিস, তাহলে পরে আমার একা দোষ কেন? দাঁতে দাঁত পিষল তিতির। চাপা কণ্ঠ বলল, একটা কথা বলেছিলাম বোধহয় আমি, বি জেন্টাল, সেটা কানে যায়নি বোধহয় কারোই। ঈশান দুহাতে ভেজা চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে দীর্ঘশ্বাস ফেল বলল, অনেক ব্যস্ততা তিতির, নানা দিক থেকে খেয়াল রাখতে হয়। এত কথা কি আর মনে থাকে বল? এই থেমে যাওয়া না যাওয়া সে বিষয়টা, ওটা খেয়াল করছিলাম।
তোর এই শেষ কথাটা খেয়াল করিনি। মস্তিষ্ক এত কিছু ক্যাচ করতে পারে না আজকাল। তিতির তলপেটের প্রজাপতিগুলো ডানা ঝাপটে উঠে শিরশির করে উঠে পায়ের তলা। ঈশান আরও জেন্টাল। এই চাওয়াটা সম্ভবত ইহজগতে অনুভব করে যেতে পারবে না তিতলির। আজ আবার যাকে জ্বর না আসলে হয়। অসভ্য লোকের অসভ্য কারবার। কি আর করতে পারে সে? তিতির মিনমিন কণ্ঠে বলে উঠল, খেতে ডাকছে সবাই, ফ্রেশ হবো আমি। পরিয়ে দেবো রাতের মতো? হুম, আমি পারবো। রাতেও তো বলেছিলি পারবি। উঠতে গিয়ে আমাকে গালমন্দ করবি। তার থেকে ভালো কোলে করে বয়ে নিয়ে যে। তিতির ঠোঁট উল্টিয়ে ভুরু নাচে বলে, রোজ রোজ এমন অত্যাচার করে সেটার প্রমাণ দেখাবেন দুনিয়াকে? বউকে কোলে নিয়ে দুনিয়াদারি ঘুরবেন? তিতিরের কথা আশ্চর্য যেন হলো ঈশান। তাতে ক্ষতি কি? হালাল সম্পর্ক। এটা দুনিয়াদারি জানলে ক্ষতি তো দেখি না। তিতির দুহাত ঠেলে সরিয়ে দেয় ঈশানকে। আপনার লজ্জা না থাকতে পারে, আমার আছে, সরুন এখান থেকে, ডাকছে ওরা। ঈশান বাথরুম থেকে শুনছে দরজায় কড়া নাড়া শব্দ। খসখসে হাতটা তিতিরের উন্মুক্ত দাবিয়ে দিল কপালে। বরফের মতো সেভাবে জমে রইল দুজনে। ঈশান মেয়েটার তপ্ত ললাটে প্রায় মিনিট খানেক নরম কণ্ঠে বলল, পেন কিলার নিয়ে নিবি। আর কোনো মেডিসিন না, দরকার নেই সেটার। এরপর থেকে আমি খেয়াল রাখবো কাছে আসার সময়। আই উইল হ্যান্ডেল ইট। তোর ভাবতে হবে না। তিতির আবেশিত চোখ জোড়া খুলল, লাজুক মুখে মাথা ঝাঁকালো আলতো করে। ঈশানের উদাম বুকে বিড়াল ছাড়ার মতো নাক মুখ ঘষে ঘ্রাণ টেনে নিল। যতই কপট রাগ দেখান না কেন, এই স্পর্শ, এই আদর সব বহু অনাকাঙ্ক্ষিত দুজনের জন্য। ওই মুহূর্তে ভালো লাগা আবেশে বাকি সব দুঃখ ঘুচিয়ে ফেলতে পারে। ঈশান মেয়েটার খোলা চুলগুলোতে হাত বুলিয়ে আদুরে কণ্ঠ বলল, দরজায় নক করেছিল কে? তিতির জবাব দেওয়ার প্রয়োজন পড়ল না। দরজায় ওপাশ থেকে চ্যানচ্যানে ছেলে মানুষই কণ্ঠস্বর ভেসে এলো, বড় ভাইয়া খেতে আসবে না? আর কত ঘুমাবে? ঈশান জানলার পর্দাগুলো সরিয়ে দিতে দিতে গলা উঁচে বলল, 20 মিনিট পর আসছি, নিচে যা। বারবি উঠেনি? উঠেছে মাত্র। সেও আসছে, যা এখন। রাফি বোধহয় হতাশ হলো খানিকটা। হতাশ কণ্ঠে আওড় হলো, আগে তো বারবি এত বেলা করে ঘুমায়নি। রিশার রোশনি একটু বড় হয়েছে বোধহয়। ভাইটাকে হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে গিয়ে বলল, এখন ওরা বিয়ে করছে না, এই জন্য। রাফির ছোট্ট মাথায় এটা ঢুকলো না। বিয়ে করার সাথে ঘুম থেকে দেরি করার সম্পর্ক ঠিক কী? কপালে সরু ভাঁজ ফেলে প্রশ্ন ছিল, তো বিয়ে হলে দেরি হবে কেন? রিশা বড় মানুষের মতো করে বলল, তুই একটা গাধা, বড় হ, তারপর বুঝবি বিয়ে কাকে বলে জানিস? বড় অপু বলেছে, বিয়ে মানে ছেলেটা মেয়েটাকে সবসময় আদর করবে। বারবি তো আমরা সবাই আদর করি। এ আদর সে আদর না। আদর কি আলাদা হয়? হয়। বারবি নাকি বড় ভাইয়া আদর করে ঘুম পাড়ে, তাই বারবি আজকাল ঘুম বেশি হয়। বিড়াল ছানা যেভাবে আমাদের কাছে গুটিসুটি মেরে ঘুম দেয়, বারবিও নাকি বড় ভাইয়াকে বুকে নিয়ে ঘুমায়। একদিন দেখেছিলাম, আমার মনে নেই। রাফি রোশনি বিজ্ঞের মতো মাথা নাড়ল। এর আগে একদিন ভর দুপুরবেলা নখ না করে ঈশানের ঘরে ঢুকে পড়েছিল 3 বিচ্ছু। ঈশানের গা ঘেঁষে ছোট্ট বাচ্চাদের মতো ঘুমাচ্ছিল তিতির। ছোট্ট মস্তিষ্ক এত কিছু নিতে পারেনি। ছুটে গিয়ে নিশি নুরির কাছে ঘটনা জানতে চেয়েছিল। এক গাদা প্রশ্ন ছুড়ে দিয়েছিল। তিতির কেন বালি ছেড়ে তার পোষা বিড়ালটার মতো বড় ভাইয়ের বুকের উপর শুয়ে আছে? এদের মুখ বন্ধ করাতে শ্বাস-পাশ বুঝ দিতে হয়েছিল নিশিকে। সেসব বিজ্ঞের মতো আওড়ালো রিশা, দয়া করে গায়ে কিছু জড়াও। আমার এখন তাড়াহুড়ো, অফিস না গেলে তোর শ্বশুর আজ দক্ষ-যক্ষ বাঁধাবে। আর সিডিউস করিস না, সদ্য শাওয়ার নিয়ে এলাম, বেলা হয়েছে। আরেক দফা কাছে এলে বেলা গড়িয়ে দুপুর হবে। তোকে এভাবে দেখে এর মধ্যে চোখে অন্ধকার দেখছি, জামাকাপড় পর। তিতির দু হাতে সজোরে সরিয়ে দিল ঈশানকে, বিরক্তি করল। সময় দিচ্ছে না পোশাক পরায়, এতক্ষণ বাজে বকবক করছিল। আশ্চর্য! শব্দ করে মেয়েটির ফুলো ফুলো গালে দুটো চুমু খেয়ে তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে এলো ঈশান। আলমারি খুলে জামাকাপড় বের করে নিল নিজের। তিতিরও সময় নষ্ট করল না, চাদরটা গায়ে পিছিয়ে উঠে গেল বাথরুমের দিকে। তোমার বোন আমার বন্ধুটাকে কি জাদু করে ফেলেছে বলো তো? আজকাল সে বেচারা বউ ছাড়া আর কিচ্ছু চোখে দেখছে না। আমাদের কল ধরা তো ছেড়েই দিয়েছে। নিশির হাতের সফট ড্রিঙ্কে চুমুক দিল। গরমে নাজেহাল অবস্থা। বাড়ি থেকে এখনও এসে পৌঁছায়নি তাকে ভার্সিটি থেকে নিকে। দুটো
ক্লাস হয়নি আজকে। অগত্যা গাড়ির অপেক্ষায় বসে আছে। আচমকা কোথা থেকে নিয়ে এসেছে হাজির হলে কে জানে। যে বান্দা একা আসেনি, অবশ্য সাথে ঈশানের আরেক বাদর বন্ধু নাইম আছে। নাইম নিশির অপেক্ষা করার আরও একটা কারণ অবশ্যই আছে, নুরি। নুরির আজকে ফুল শিফট ক্লাস। ক্লাস শেষে একসাথে ফেরার নির্দেশ দুজনে। আপাতত ভার্সিটির সামনে একটা ক্যাফেতে বসেছে তিনজনে। বাইরে গরমে দুদণ্ড দাঁড়ানো যায় না। ঘেমে নেমে একাকার অবস্থা। নিয়াজের বুদ্ধিতে ক্যাফের এসির নিচে বসে আলোচনা লম্বা করতে হচ্ছে তাই। নিয়াজের প্রশ্নে জবাব দিতে আগ্রহ বোধ করল না নিশি। আসার পর থেকে এই এক কথা বলেই যাচ্ছে লোকটা। খুব যদি ভুল না হয়, এই একই বাক্য 10 সেকেন্ডের মাথায় আবার আওড়াবে। হলোও তাই। নিয়াজ পা দুখানা ছড়িয়ে আয়েশ করে বসতে বসতে বলল, বেটা বউয়ের প্রেমে পড়েছে নিঘাত, না হলে আমাদের ইগনোর করে ঈশা কেন? কি বলিস নাইম? নাইম আগ্রহ নিয়ে মাথা নাড়ল। সে যে নিয়াজের কথার সাথে একমত সেটা বহিঃপ্রকাশ আর কি। নিশি বিরক্ত মুখে তাকিয়ে বলল, বিরক্ত কণ্ঠে বলল, বউয়ের প্রেমে পড়ছে, এটা নিয়ে এত আলোচনার কী আছে? তাছাড়া এমন তো নয় যে সারাদিন বউয়ের আঁচল ধরে বসে থাকে আমার ভাই। কাজকর্মে ডুবে থাকে, তোমার মতো অকর্ম নয়। নিয়াজ ছোট উল্টায়। বোনের কাছে ভাইয়ের দুর্নাম করার মতো অসম্ভব কল্পনার সাহস করেছে সে। ম্যাডাম মুখ খুলছে। কতক্ষণ যে এখন গালি পড়বে তা কে জানে। নিয়াজ শান্ত কণ্ঠে বলল, যেটা বলিনি ময়নার মা। নিশি, আমার নাম নিশি, অবিবাহিত, পিওর অবিবাহিত, কারো মা নই। কেউ চাইলে নাচতে নাচতে ময়না নামের কারো বাপ হতে পারে, আমি মা হতে রাজি নই। শুধরে দিল নিশি। নিয়াজ এই ময়নার মা ডাকটা কী পরিমাণ যে অপছন্দ তার, এটা বলে কেউ বোঝানো অসম্ভব আর কি। লোকটা তবুও তাকে খেপাতে ক্রমাগত ডেকেই যাবে এই নামে। নাইম ঠোঁট টিপে হাসি আটকালো। নিয়াজ কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বলল, খেপে যাচ্ছ কেন? আমি তো। পুনরায় থামিয়ে দিল নিশি। দাঁতে দাঁত পিষে বলল, অকাজের ছাড়া কাজের কোনো কথা জানো না তুমি? এখানে কি করতে এসেছো? কি আশ্চর্য কাজ না এটা। এই যেমন আজ আমাদের দুজনের অফিস বন্ধ, চাইলে লম্বা একটা ঘুম দিতে পারতাম। তা না করে এসেছি তোমার চাঁদপানা মুখখানা দর্শন করতে। আমি আজ বলেছিলাম আসতে? বলনি বলেই তো আসতে হলো। এই লুকোচুরি খেলা চালিয়ে যাওয়া আজীবন, ঘর সংসার আর দরকার নেই। নিজের মুখটা কপট মলিন হলো। অসহায়ভাবে বলল, তোমার হিটলার ভাইয়ের জন্য তো এক কদম আগে বাড়লে 10 কদম লাফিয়ে পিছিয়ে আসি। ভুরু জোড়া বিরক্তিতে কুঁচকে আসে নিশি। নাটকের শেষ নেই। এই লোকটার প্রেম করার আগে মনে ছিল না ওই হিটলারটা আমার ভাই? প্রেমিকে আমি পড়েছিলাম নাকি টেনে হিঁচড়ে ফেলেছিলে? আমি না হয় বাচ্চা মেয়ে তখন, তুমি তো দামড়া, খেয়াল ছিল না। নাইম হাসি সংবরণ করতে না পেরে চেয়ার নিয়ে ঘুরে বসলো রীতিমতো। এদের ঝগড়ার সাক্ষী সে শুরু থেকে। কারণ অবশ্য নিয়াজ। ছেলেটা বদের চূড়ান্ত, মেয়েটাকে বিরক্ত করতে ওস্তাদ। এই যেমন আজকের কথাই ধরা যাক। বিগত 10 দিনের কথাবার্তা বন্ধ রেখে আচমকা তাকে নিয়ে এসে হাজির হয়েছে নিশির ভার্সিটিতে। নাইম আসার পিছনে কারণ অবশ্য নুরি। মেয়েটাকে চাক্ষুষ দেখে না বহুদিন। অবশ্য নুরি যে তাকে পছন্দ করে না এটাও জানার কথা। নিশি নিয়ে যায় চাপা ঝগড়ার মধ্যে ব্যাগে কাঁধে দ্রুত পায়ে এদিকটা আসতে দেখা গেল নুরিকে। নাইম থমকায়। থমকে তাকিয়ে থাকে আসন্ন এক বড় হাওয়ার দিকে। ঝোড়ো হাওয়াই তো প্রতিনিয়ত এলোমেলো করে ফেলে তাকে। মেয়েটার মুখে দেওয়ানবাড়ির বাকি মেয়েদের মতো অতটা উজ্জ্বল ফর্সা নয়, শ্যামা গায়ের রং, অথচ মুখ জোড়ায় রাজ্যের মায়া। নুরি ক্যাফেতে কাজ ঠেলে ভেতরে ঢুকতে নজর সংযত করলো নাইম। মেয়েটা এমনিতেই খেপে যাবে তাকে দেখলে। তার উপর এভাবে তাকিয়েছে, টের পেলে মুখের উপর অপমান করতে ছাড়বে না। নুরি অবশ্য এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল নাইমের উপর থেকে। তার বদলে বেশ হেসে কথা বলল নিয়াজের সাথে। আড্ডা চলল সর্বোচ্চ মিনিট 10। নিশি নুরির গাড়ি এসে পড়ছে এর মধ্যে। নিয়াজ নাইম একই গাড়িতে উঠে বসলো। ঈশান বন্ধু হওয়ার সুবাদে বেশ চেনে তাদের ড্রাইভারকে। নিশি নিয়াজ একপাশে বসা। চাপা গলে ঝগড়া করে যাচ্ছে দুজনেই। এদিকে নিশ্চুপ বাকি দুজন। ইতস্তত পরিবেশ মনে হচ্ছে নাইমের। শহরের ব্যস্ততা পেরিয়ে গাড়ি তাদের এলাকায় সরু রাস্তায় ঢুকেছে সবে। ধান কাটা শেষ কৃষকদের। যে যেদিকে চোখ যায় ধুধু করা বিস্তৃত ক্ষেত সব ফাঁকা পড়েছে। আর কদিন বাদে আবার চাষবাস শুরু হবে। রোদের তীব্রতায় বাইরে তাকানো দুষ্কর। দীর্ঘক্ষণ ইতস্ততা কাটিয়ে আগ বাড়িয়ে কথাটা প্রথম ঈশান বলল, এখন শরীর ঠিকঠাক?
নুরি নির্বিকার দৃষ্টিতে সামনের দিকে। জনশূন্য পরিবেশ, তাদের গাড়ি বাদে আর একটাও গাড়ি আনাগোনা নেই গোটা রাস্তায়। নুরি অস্ফুট হল আর মন? এবারে নির্বিকার চোখে দৃষ্টি অন্য কথা বলল। নাইমের একটা প্রশ্নে বুড়ো কুঁচকে এলো নুরির। আবার অস্ফুট হল বলল, মনের খবর নিয়ে কি করবেন? নিলে মনের খবর আগে নেওয়া উচিত। তাহলে বলবো মনের অবস্থা দুর্বিষহ। এখন সারিয়ে দিতে পারবেন মনের অসুখ? থমকায় নাইম। রাস্তার এদিকটা একটু একটু ভাঙা মতে গাড়ি রয়ে সয়ে চলছে। সামনের সিটে বসা সুখী দম্পতি আসন্ন সংসারে জীবন ঝগড়ায় মগ্ন। আর এদিকে একজোড়া ছন্নছাড়া মনে দুটো মানুষের মনের সুখের হদিশ খুঁজে পাচ্ছে না। নাইম কণ্ঠস্বর নামিয়ে বলল, সে দায়িত্ব দিতে তো চাও না। ঘাড় বাঁকিয়ে তাকায় নুরি। আমাকে পছন্দ করেন? স্বাভাবিক মুখটা হাসির ছটা চোখে পড়ল যেন। যেন অন্য কেউ হলে এই হাসির মানে বুঝতে পারত কি? পারত হয়তো। নারী অনেক কিছু টের পায়। অনেক অব্যক্ত কথা পুরুষ মানুষের আঁকিজোড়া তাকালে বুঝে যেতে পারে। নুরি যদি ৮-১০টা মেয়ের মতো হতো, সেও পারত। সেও পারত তার সামনে বসা এক প্রেমিক পুরুষের মন বুঝতে। সে বুঝতে পারত কতটা গভীরভাবে এই পুরুষটা তাকে পেতে চায়। সে চাওয়ার মধ্যে কোনো কলুষিত অধ্যায় নেই। যা আছে তা আজন্ম থেকে নারীদের চাওয়া পাওয়া। একখণ্ড সুখ, এক আকাশ ভালোবাসা, এক বুক ভরসা আর একরাশ বিশ্বাস। কিন্তু ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পাবে। এটাই স্বাভাবিক নয় কি? এই জীবনে নুরির জীবনে ফিরে আসা ৩টে বছরের কালো অধ্যায়। এক সুদর্শন শখের পুরুষ, অতি যত্নে দেওয়া ক্ষত। সে সব ভুলে নতুন করে পুরুষ জাতির প্রতি মায়া আসা এতই সহজ? নাইম মৃদু হেসে বলল, তোমার না বাসলেও চলবে, ভয় নেই। ভুরু কুঁচকে তাকায় নুরি। গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, তার মানে বাসেন? সন্দেহ আছে? থাকা উচিত নয়? নয়। নিজের ভালোবাসা নিয়ে এত কনফিডেন্স? নিঃসন্দেহে। আমার এই ঠোঁট অন্য পুরুষ স্পর্শ করেছে সেটা জানার পরও এই অধস্তরা স্বাদ নিতে চাইবেন? বুকের বাপাসটা খামচে ধরল বোধহয়। এক মুহূর্তের জন্য শ্বাস নিতে পারল না। পরক্ষণে স্বাভাবিক কণ্ঠে বলল, তুমি পবিত্র আমার কাছে। বাঁকা হাসল নুরি। বাঁকা কণ্ঠে বলল, নই আমি। এক পুরুষ এসে কলঙ্ক লেপটে দিয়ে যাবে, তার জায়গায় অন্য একজন এসে সে কলঙ্ক মুছতে চাইবে, এমনটা নয়। সেই স্মৃতি আঁকড়ে বাঁচবে। ভালোবাসা ভোলা এতটা সহজ? না, সহজ নয়। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস তুমি ভুলতে পারবে। কারণ কারণ ভালোবাসার উপরে আর কিছু যায় না। বেঈমানকে ক্ষমা করা যায় না। একজন চরিত্রহীনের প্রতি ভালোবাসা আসা উচিত নয়। তুমি যাকে ভালোবাসো বলছো, সেই পুরুষের বাচ্চা যদি তারই বাড়ির কাজের মেয়ের পেটে থাকে, তাহলে তাকে কি বলতে পারো তুমি? বিস্ফোরিত নয়নে তাকায় নুরি। না, ইয়াজের বাড়ি কাজের মেয়ে প্রেগনেন্ট, এর জন্য নয়। নাইম কি করে জানলো সেটা? নুরি ব্যস্ত কণ্ঠে বলল, আপনাকে কে বলল? নাইম জবাব দেয় না। কথা ঘুরিয়ে শান্ত স্বরে বলে, আর কিছু জবাব দাও না দাও, একটা কথার জবাব আমি চাইব। তুমি কি এখনো ইয়াস মির্জাকে ভালোবাসো? আচমকা মুখটা কঠিন হয়ে গেল মেয়েটার। চোয়াল শক্ত করে বলে, প্রশ্নই ওঠে না। আজকে আমার কথাটা শুনে সেটা মনে হলো না, আরও আগে মনে হয়েছে, তাই তো? হ্যাঁ। তাহলে তোমার বলা লাইনটা শুধরে দেই, ভালোবাসা ভোলা যায় না, কথাটা এটা নয়। বরং বলো, একজনের বেইমানিতে কাউকে বিশ্বাস করতে সাহস পাচ্ছ না। নুরির প্রতি উত্তরে বলে না কিছু। হ্যাঁ, এটাই। এত সহজে এই জীবনে আর কাউকে ভরসা করা সম্ভব নয়। তাছাড়া তাছাড়া যে পুরুষ তার জীবনে আসবে না, তাকে কি ঠকানো হবে না? তাকে স্পর্শ করছে ওই কালপিঠটা, হতে পারে আল্লাহর আশিস রহমতে শেষ সম্বলটুকু কেড়ে নিতে পারেনি, তবু ছুঁয়েছে তো। হোক সেটা নুরির অনুমতি ছিল না, তবু ওই ঠোঁটে স্পর্শ করেছে ওই নোংরা লোকের। পুনরায় যে পুরুষকে জীবনে ঠাঁই দিবে, তার চোখের দিকে তাকালে অপরাধ স্বাভাবিক নয়। নাইম নুরির জবাবে আর অপেক্ষা করল না। বড্ড চাপা এবং নরম কণ্ঠে বলল, বিগত ৩টি বছর তোমার স্মৃতি থেকে মুছে দেব আমি। স্মৃতি খোয়ানোর জন্য প্রস্তুতি নাও, কেমন? এশার আজান পড়েছে। আশেপাশের মসজিদগুলো থেকে আজানের প্রতিধ্বনি শুনতে পাওয়া গেছে। দিনে আলো নিভে গিয়ে কৃত্রিম আলোতে আলোকিত গোটা শহর। তিতিরকে নিয়ে ঈশান এসেছে শহরে তোমার জন্মদিনের উপহার কিনতে। মেয়েটার জন্মদিন আর ৩ দিন পরে। ঈশান ফোন নিয়ে মাথা খেয়ে নিয়ে এসেছে মেয়েটা। সারাদিন এক বোঝা কাজ মাথায় চাপিয়ে দিয়ে তিশিরের ফোন পাওয়া মাত্র ৩৬০ ডিগ্রি
পাল্টি খেয়েছে ঈশানের বাবা। ছেলের বউয়ের আবদার মেটাতে ছেলেকে ধমকিয়ে পাঠিয়ে দিয়েছে বাড়িতে। এক গাদা জিনিসপত্র এর মধ্যে কেনা হয়েছে। খোলা ক্যাফেতে বসা ঈশান তিতির। ঈশানের এক ক্লায়েন্টের ফোন কলে অ্যাটেন্ড করতে ব্যস্ত সে। বিরক্ত হয়ে গেছে তিতির। শেষ 20 মিনিটে এখানে বসে আছে তারা। এর মধ্যে 2 কাপ ব্ল্যাক কফি সাবার করছে ঈশান আর তিতির। এক গাদা খাবার তার সামনে দিয়ে রেখেছে। এর মধ্যে 2 কাপ ব্ল্যাক কফি সাবার করেছে ঈশান আর তিতির। এক গাদা খাবার তার সামনে দিয়ে রেখেছে ঈশান। সেসব খেতে খেতে অস্থির হয়ে শপিং ব্যাগগুলো তাকে তাকাচ্ছে। বাড়ি গিয়ে আবার এক দফা দেখবে না গিফটগুলো? তাছাড়া কত প্ল্যান আছে সে সারতে হবে নিশি আর নুরির সাথে। তিতিরের বায়নায় ওদের বাড়ির গাড়িটা ফেরত পাঠিয়েছে ঈশান। আপাতত যাবে রিক্সা চড়ে। অফিসের পোশাক পরে নে এখনও। অফিস থেকে ফিরে বাড়ির ভিতরে অবধি যায়নি। এমনিতে রাত হয়ে গেছে। ওখান থেকে সোজা চলে এসেছে এখানটায়। বাঁ পায়ের উপর আর এক পা তুলে দিয়ে বসেছে তিতির, হাতে চামচ। অতি মন দিয়ে পাস্তা খেতে ব্যস্ত। ওদিকে মুখ অন্ধকার করে ভুরু জোড়ার মাঝে 2খানা ভাঁজ ফেলে গম্ভীর কণ্ঠে ইংরেজিতে বক বক করে যাচ্ছে ঈশান। তিতির অবশ্য এখন সেদিকে মন নেই। তবে ঈশানের দৃষ্টি তিতিরের পায়ের দিকে। ফর্সা ধবধবে পা জোড়া, রূপোর ভারী নুপুর জোড়া জ্বলজ্বল করছে। গত রাতে পায়ে ছিল না নুপুর জোড়া, আবার পড়ছে। গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে মৃদু হাসল ঈশান। নুপুর জোড়া সেই খুলেছিল সেদিন প্রথম রাতে তিতিরকে আদর দেওয়ার সময়। আনমনে ঈশান হাতের আঙ্গুল ছোঁয়ালো মেয়েটার নুপুর জোড়ায়। শীতল আঙ্গুলের স্পর্শ টের পেতে তাকালো তিতির। পা সরিয়ে ফেলল তৎক্ষণাৎ। ঈশান হাত বাড়িয়ে ধরে ফেলল পাখানা। এক হাতে ফোন কানে চেপে চোখের ইশারা করলো পা না সরাতে। আশেপাশে তাকায় তিতির। ক্যাফে ভর্তি মানুষজন সমাগম। এদিকে টেবিলের তলায় তার পায়ের মধ্যে অস্থির হাতে আঁকিবুকি করছে কেউ একজন। পায়ের তলা শিরশির করে উঠল তিতিরের। এমন আঙ্গুলের ছোঁয়া এই মুহূর্তে পছন্দ হলো না তার। তার থেকে বড় কথা, স্বামী হয়ে এভাবে তার পা ধরে বসে থাকবে, বিষয়টা ভালো দেখায় না। ঈশান চোখ গরম করতে চাপা গলে তিতির বলল, কি আশ্চর্য, পায়ে হাত ছোঁয়াচ্ছেন কেন? আমি বিব্রত বোধ করি খুব। দেখি সরেন তো। তিতির পুনরায় ব্যতিব্যস্ত হয়ে পাখানা সরিয়ে ফেলতে চায়। ঈশান সেটা হতেই দিল না এবারও। কান থেকে ফোনখানা নামিয়ে রাখলো টেবিলে। কথা বলা শেষ তার। রমণীর মমির মতো পাখানা আলতো করে নিজের হাতের মধ্যে নিয়ে সামান্য ঝুঁকে এলো তিতিরের দিকে। আদ্র কণ্ঠ বলল, এখনও আমার স্পর্শে বিব্রত বোধ? ইস, সেটা নয়। আপনি আমার বড়, আমার স্বামী। আপনি কেন পায়ে হাত ছোঁবেন? আমি পা ছুঁয়ে দিলে লজ্জা বা বিব্রত বোধ কোনটা রেশমাত্র দেখতে চাই না তোর চোখ মুখে। কিয়ক্ষণ থেমে তিতিরের চিবুকে আঙ্গুল উঁচিয়ে লাজুক মুখে মুখ তুলে হাঁচকি স্বরে বলল, আর তাছাড়া যেখানে তোর রুহ অবধি ছুঁয়ে দিয়েছে সেখানে পা ছুঁয়ে দেওয়া এমনকি? শিরদাঁড়া সোজা হয়ে গেল তিতিরের। কম্পিত হলো তনুদেহ। বুকের মধ্যে ঢেউ খেলে গেল। আবেশে চোখের সামনে এসে ভিড় করলো নোনা জল। খুবই সামান্য কথা, তারপর সহ্য হলো না তিতিরের। কান্না পেয়ে গেল তার। তিতির মাথা নিচু করে কান্না লুকিয়ে নিচু স্বরে বলল, আপনি সবসময় এরকম কথা বলবেন না। সামলাতে পারি না নিজেকে। ঈশান হাসে। হাঁচকি বলে, এখন যদি পা জোড়ায় ঠোঁট ছোঁয় খুব কি বিব্রত বোধ করবি? ছিটকে সরে যাওয়ার মতো পা সরিয়ে ফেলল তিতির। এই লোককে বিশ্বাস নেই, এক ফোঁটাও নেই। আশেপাশে মানুষজনের সমাগম। ক্যাফেতে পুরো জমজমাট। এর মধ্যে এতটা নির্লজ্জপনা পড়ে লোক হাসানো মানে হয়? শব্দ করে হেসে ফেলল ঈশান। আঙুল দিয়ে টোকা দিল তিতিরের কপাল। ব্যাগগুলো নিজের হাতে নিয়ে অন্য হাতে তিতিরের নরম কোমল হাত আঁকড়ে ধরতে ধরতে বলল, এমন তো পায়ের চুমু আজ প্রথম ঘটতে যাচ্ছিল। আগে চুপ। চাপা কণ্ঠে ধমকে উঠল তিতির। এই লোক মানুষজন দেখে না, অসভ্যতমই সব জায়গায়। প্রায় ঘণ্টাখানেক যাবৎ কেউ একজন লক্ষ্য করেছিল ঈশান তিতিরকে। আপাতত দৃষ্টিতে বিশেষ কেউ নয়, না তো সমাজের কোনো সম্মানীয় ব্যক্তিবর্গ। আমাদের বাছবিচার সমাজে বড্ড অবহেলিত তারা। তিতিরকে বসিয়ে বিল পে করতে গেছে ঈশান। উনি আলগোছ হেসে দাঁড়ালেন ঈশানের পদ আটকে। ঈশান সামনের ব্যক্তিদের দিকে এক পলক তাকিয়ে ওয়ালেট থেকে
500 টাকা একটা নোট ধরিয়েতে দু হাতে নিষেধ করে বসল। সম্পূর্ণ নারী অঙ্গসজ্জা, অথচ পুরুষালী কণ্ঠে বলে উঠল, টাকা লাগবে না বাবা। ওটা কে হয় তোমার? তৃতীয় লিঙ্গের একজন নারী ইনি। ঈশান গম্ভীর কণ্ঠে জবাব দিল, স্ত্রী। ভীষণ সুন্দর তোমার বউটা, নতুন বিয়ে? মাথা নাড়ল ঈশান। বাড়ির জন্য প্যাক করে নিচ্ছে কিছু খাবার, দেরি হয়ে যাচ্ছে। মহিলা বড্ড আগ্রহ নিয়ে বলল, নাম কি তোমার বউয়ের? মেহে রেহনুমা। রেহনুমা আশরাত তিথির। মাশাআল্লাহ, নামটাও সুন্দর। ছেলেপুলে আছে তোমাদের? না। এরপর সংক্ষেপে জবাব দিল ঈশান। বিরক্তি হচ্ছে না, আবার স্বতঃস্ফূর্ত জবাব দিতে ইচ্ছে করছে না। মেয়েটাকে নিয়ে এমনিতে চিন্তা শেষ চাই। অচেনা কারোর সাথে ওকে আলাপে বড্ড অনীহা তার। মহিলা বোধহয় বুঝতে পারল ঈশানের অনীহার কথা। খানিকটা অপ্রস্তুত হেসে বলল, আমাদের সাথে কথা বলতে ইতস্তত হবে স্বাভাবিক, কিন্তু আমার একটা বোন ছিল তোমার বউয়ের মতো দেখতে। বাড়ির ছেড়ি বহু যুগে। ওকে দেখা মাত্র মনে হলো আমার মতো অভাগিনী তো আমার বোনটাও ছিল না। ওর হয়তো একটা সংসার আছে, ছানাপোনা হয়েছে ঘর ভর্তি। ঈশানের মুখের আদল স্বাভাবিক হলে সহানুভূতি কাজ করে খানিকটা। মহিলা নিজেকে সামলে বলে ওঠেন, তোমাদের ঘর আলো করে যে মেয়ে আসবে বাবা, আমার মনে হচ্ছে আমার বোনের কথা যখন ভাবতাম ওর বোধহয় একটা মেয়ে হয়েছে, ওর মতোই দেখতে। প্রথম সন্তান মেয়ে, এটা খোদার বরকত। তোমার বউয়ের মতো সুন্দর, আর তোমার মতো আচার ব্যবহার। সুখ সুখ সুখ, এই সুখ শীঘ্রই এসে ঠাঁই নিক তোমাদের সংসারে। ভালো থেকো বাবা, দোয়া রইল। ঈশান থমকে দাঁড়িয়ে কিছুক্ষণ বলা করার আগে মহিলা উধাও হলে ভিড়ের মাঝে। দূর থেকে ঈশান হাঁসফাঁস করে তাকালো অপেক্ষামান তার অর্ধাঙ্গিনীর দিকে। চাকতক পাখির মতো উকিঝুঁকি মারছে ওদিকটায়। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টির আশ্রয়ে মরিয়া হয়েছে মেয়েটা। এদিকে মেয়ের মুখপানে আচমকা একটা ছোট্ট প্রাণীর মুখের আদল দেখতে পেল যেন ঈশান। খিলখিল করে হাসছে সেই ছোট্ট প্রাণটা। তিতিরের মতো দেখতে না, তাই তো? দুপাশে দুটো ছোট্ট বেনি ঝুলছে, তার দিকে ছোট্ট হাত বাড়িয়েছে। আনমনে হেসে ফেলল ঈশান। কী আশ্চর্য, এমন অভাবনীয় স্বপ্নে সে কেন আগে দেখেনি? এটা ভাবা যায়? বুকটা ভারী হয়ে গেল ঈশানে। বিবাহিত জীবনের এতগুলো দিনে ভুলেও কল্পনাতে আসেনি এসব। ক্যাফের ওয়াশরুম এসেছে তিতির, বাইরে অপেক্ষা করছে ঈশান। এদিকটাই কেউ নেই বলা যেতে পারে। তিতির বাইরে বের হয়ে মুখের পানির ছিটা দিতে ঈশানের অস্তিত্ব পেল খুব কাছে। ঘুরে তাকানোর চেষ্টা করতে বেসিংয়ের উপর দু হাতে রেখে বন্দি করে ফেলল তিতিরকে। মহিলার বলে যাওয়া কথাগুলো রীতিমতো চোখের সামনে ঘটছে তার। এমন না যে বাচ্চা তার এখনই চাই, কিন্তু কিন্তু ঈশান অবাক হয়েছে এ ধরনের চিন্তা কেন তার মাথায় আসেনি। সে জানতে আগ্রহী তিতির তার মতো বেখেয়ালি কিনা এই বিষয়ে। ওই ভদ্রমহিলা কী বলল জানিস? ঈশানের ঘন ঘন নিঃশ্বাস অনবরত আশ্রে পড়ছে তিতিরের কাঁধে। তিতির চোখ মুখ খিচে কোনো মতো শুধল। কী বলল? ঈশান শুকনো ঢোক গিলে আদুরে কণ্ঠ বলল, তোর আর আমার প্রথম সন্তানের একটা ফুটফুটে মেয়ে হবে, কিন্তু মেয়েটা দেখতে তোর মতো হবে, কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্য আমার মতো পাবে। তিতির বুঝে উঠতে পারল না ঈশান এতটা উতলা হয়ে ওকে এসব কথা বলছে কেন। মহিলা কী এমন বলে গেল যার জন্য এতটা মরিয়া হয়েছে ছেলেটা? এভাবে আকুতিমাখা কণ্ঠে সেসব বলে যাচ্ছে, কিন্তু লোকের কথায় বিশ্বাস কি? এসব কি তাদের হাতে? উপরওয়ালার সিদ্ধান্তের উপর কিছু সম্ভব। তিতির মিহি কণ্ঠে বলল, আপনি এসব বিশ্বাস করেন? এসব ভুলভাল। তিতিরের কথা শেষ হয় না। ঈশান মেয়েটার কাঁধে মাথা ছুঁয়ে আকুল কণ্ঠে বলে, অবিশ্বাস করতাম, বিরক্ত হতাম, কিন্তু এমন একটা কথা বললো যা অবিশ্বাস করতে ইচ্ছে হলো না। উল্টে সেসব বাস্তবতার রূপ দিতে মরিয়ে লাগছে নিজেকে। তিতির হতবিম্বল। বাচ্চা সম্পর্কে কথা এত নাড়া দিল ঈশানকে। ঈশান বাচ্চা কাচ্চা পছন্দ করে না, নাকি আদৌ করে সেটা মুখে বোঝা যায় না। তিতির বুঝতে পারেনি, অবশ্য বোঝার সময় সম্ভবত আসেনি। বেসিংয়ের সামনে আয়নায় তার কাঁধে মুখ গুজে থাকা ঈশান অবাক কণ্ঠে শুধায়, আপনার বাচ্চা চাই? বাচ্চা কাচ্চা তো আপনার খুব একটা পছন্দ না। ঈশান মুখ তুলল, এক হাতে তিতিরকে ঘুরিয়ে দাঁড় করল। আশ্চর্যের ছেয়ে থাকা ফুটফুটে মুখটার দিকে তাকিয়ে তিতিরের মতো দেখতে হুবহু একটা ছোট্ট প্রাণের অস্তিত্ব ভাবতে ভাবতে বলল, তোকে ঘিরে জন্ম নেওয়া এই পৃথিবীর প্রতিটা জিনিস আমার চাই, আমার অধিকার সেটাই।
আর রইল বাকি বাচ্চা, সেটাও চাই খুব করে, হুবহু তোর মতো আরেকটা পুতুল আমার গোটা ঘর জুড়ে ছোটাছুটি করবে গুটি গুটি পায়ে, আমার গোছানো ঘর এলোমেলো করবে, আমাকে আধো গলে বাবা বাবা বলে ডাকবে, আর তোকে তোর মতো গাল ফুলাবে, হাজারটা বায়না করবে, কাঁদবে, খিলখিল করে হেসে বাড়ি মাতিয়ে রাখবে। হা করে শ্বাস টানল ঈশান। মুখটা চকচক করছে তার। মৃদু হেসে তিতিরের কপালে চুমু এঁকে পুনরায় বলল, সুখ সুখ সুখ। সুখের ডেফিনেশন কাকে বলে? এক জীবনে এর থেকে বেশি সুখ আর কোথায় পাওয়া যায়? এই সুখ পাখি যে খুব দ্রুত এসে ঠাঁই নিক আমাদের ঘরে। আমার এই ছোট্ট তিতির আসুক খুব জলদি। সাজের মায়া, পর্ব 34। পুরো গল্পটা প্লেলিস্টে।